হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চনবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে তোমাদেরকে বলেছিলাম আর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো কি বলছে। মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এই যে মিশনারি যারা ছিল তারপরে কিন্তু রাজা রামমোহন রায় বাংলা গদ্য সাহিত্যকে আরো কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গেলেন এবং কি বলছে, রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, এই যে ভারত পথিক উপাধি, এই উপাধিতে কিন্তু ভূষিত করেছিলেন। বলা হয়, মানে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে যে পরীক্ষার মধ্যে সেখানে কিন্তু এসে থাকে যে ভারত পথিক উপাধি কাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বা কার এই উপাধি ছিল। ঠিক আছে, তখন কিন্তু তোমরা শর্ট কোশ্চেনে এটার অ্যান্সার লিখতে পারবে। যে উপাধি প্রদান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর কি বলছে যে রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থই ছিল, তার কারণ রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও লিখেছিলেন। ফলে সাহিত্যের শিল্পশ্রী কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত। তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় তিনি লিখিতেন, তাহাতে কোনো বিচার বিবাদ গঠিত বিষয় লেখায় মনের অভিপ্রায় এবং ভাব সকল অতি সহজে স্পষ্ট প্রকাশ পাইত। মানে তিনি যে সমস্ত ভাষা লিখতেন তা একটু আর কি জটিল থাকলে পরও তার মধ্যে যে তার সহজ ভাষা মানে ভাবটা সেটা কিন্তু প্রকাশিত হতো তার ভাষার মধ্যে। ঠিক আছে, তাই বলছে এই জন্য পাঠকেরা অনায়াসে কিন্তু সেটা হৃদয়ঙ্গম করতে পারতেন। ঠিক আছে, কিন্তু সে লেখায় শব্দের বিশেষ পরিপাট্য ও তাদৃশ্য মিষ্টতা ছিল, তার সঙ্গে তার লেখাগুলোর মধ্যে কিন্তু শব্দের একটা পরিপাট্য সেগুলো কিন্তু আমরা খেয়াল করতে পারবো। ঠিক আছে, বা লক্ষ্য করতে পারবো। তারপর দেখো কি বলছে, তবে বলছে কি যে রামমোহন রায় প্রথমে কিছু গ্রন্থ অনুবাদে নজর দিয়েছিলেন। ঠিক আছে, মানে কিছু কিছু গ্রন্থ যে রয়েছে সেগুলো অনুবাদে তিনি নজর দিলেন, যেখানে আমরা দেখব তার অনুবাদমূলক যে গ্রন্থ আছে সেগুলো হচ্ছে বেদান্ত সার, এগুলো তার অনুবাদমূলক গ্রন্থ। ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা একটু বেশি ভালো করে দেখবে, তার অনুবাদমূলক যে গ্রন্থগুলো এগুলো তোমাদের এক্সামে শর্ট কোশ্চেনে কিন্তু এসে থাকে। বেদান্ত সার রয়েছে, সালগুলো দেখো পাশে দেওয়া আছে, বেদান্ত গ্রন্থ আছে। এই সব অনুবাদের মধ্যে দিয়ে কিন্তু তিনি বাঙালি যে ব্রাহ্মণ ধর্ম তার প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন, যেখানে তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কিন্তু কখনোই ছিল না। মানে যে ব্রাহ্ম ধর্মটা আছে সেটার প্রতি কিন্তু তিনি সমাজকে আকৃষ্ট করতে চেয়েছিল, তাই বলে কিন্তু তাকে আমরা ধর্মীয় গোড়ামি কখনোই বলতে পারবো না। এবং কি বলছে যে তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল করার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে গম্ভীর থেকে গেছে। ঠিক আছে, তার চেষ্টা ছিল যে ভাষাগুলোকে সহজ সরল করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো ভাষার মধ্যে কিন্তু গম্ভীরতা থেকে গেছে। আসলে তা ছিল যুগরুচির প্রভাব, মানে সে তৎকালীন যুগ যে ছিল তার প্রভাবে কিন্তু তার লেখার মধ্যে পড়েছিল। এবং কি বলছে যে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তার মাহন হিসেবে প্রথম কাব্যে লাগাইয়া বাংলার গদ্যকে যাতে তিনি তুলিলেন আধুনিক কালের পুরো ভূমিকায় সবচেয়ে শক্তিশালী ও মনস্তত্ত্বী ব্যক্তি কিন্তু ছিলেন রামমোহন রায়। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, অনুবাদমূলক গ্রন্থগুলো আমরা তার দেখে নিলাম। তারপর তার 5টি উপনিষেদ যে রয়েছে, এর পাশাপাশি কিন্তু তিনি উপনিষেদও লিখেছিলেন, যেখানে 5টি উপনিষেদের পাশাপাশি বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থ আছে। ঠিক আছে, তিনি বিতর্কমূলক গ্রন্থের রচনার ক্ষেত্রেও কিন্তু আবার নজর দিয়েছিলেন, যেখানে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থগুলি হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার। ঠিক আছে, এগুলো তার বিতর্কমূলক গ্রন্থ। তারপর আরো রয়েছে গোস্বামীর সহিত বিচার,
ঠিক আছে, সালগুলো দেখো পাশে দেওয়া আছে। তারপরে রয়েছে কবিতাকারের শহীদ বিচার, তারপরে কি বলেছে সহমরণ, বিষয়ক প্রবর্তক নিবর্তক সম্বাদ। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তার মানে এই কয়েকটা গ্রন্থ কিন্তু তার আর কি বিতর্কমূলক গ্রন্থের মধ্যে পড়েছে, যেখানে কি বলছে বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্যকেও যে স্বচ্ছ হতে পারে তা কিন্তু তিনি তার লেখার মধ্যে দেখিয়ে গেছেন। ঠিক আছে, মানে তর্কের যে গদ্য রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় কিন্তু তিনি প্রকাশ করেছেন তার লেখার মধ্যে। এবং কি বলছে এক যুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যে অবতীর্ণ হয়েছিলেন। রামমোহন রায় বাংলা গদ্যকে একটা গ্র্যানিট স্তরে দাঁড় করিয়ে দেন, যেখানে রামমোহন রায়ের গদ্যের সামান্য নিদর্শন দেওয়াই যাক, তার গদ্য থেকে একটা লাইন খুব সুন্দরভাবে নিদর্শন দিয়ে দিয়েছে। ঠিক আছে, উদাহরণ সহকারে বলছে যে শতাব্দ বৎসর হইতে অধিক কাল এদেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বছরে তাহাদের বাক্যের ও ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত ছিল। ঠিক আছে, খুব সুন্দরভাবে তার যে কাব্য রয়েছে, তিনি যে সমস্ত লেখাগুলো লিখেছেন সেগুলোর থেকে কিন্তু একটা লাইন এখানে উদাহরণ আকারেও কিন্তু দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান কতটা ছিল সেই সম্পর্কে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।